নমস্কার সবাইকে। এসো গল্প বলির এই পর্বে আজকের গল্প নিষেধাজ্ঞা। লিখেছেন সুবর্ণ বসু। সিলিং থেকে ঘোলাটে 60 ওয়াটের বাল্ব ঝুলছে, তাতেও ঝুল আর তেলচিটে দাগ। ময়লা আলোটা ঘরের অন্ধকার বাড়িয়ে তুলেছে। 20 ফুট বাই 20 ফুট ঘরটা জুড়ে বেশ কয়েকটা পুরনো ছাপার মেশিন, ছাপার কালির গন্ধ। এই ঘরে ঢুকলে মনে হয় সময় বোধ হয় বছর 50 পিছিয়ে গেছে। দরজা দিয়ে ঢুকে ভেতরে এলে সামনে একটা টেবিল, তাতে ধুলোয় ঢাকা ফাইল, পুরনো কাগজপত্রের স্তূপ। টেবিলের ওপারে টিনের চেয়ারে ভূপেনবাবু বসে রয়েছেন। একটা তোবড়ানো অ্যালুমিনিয়ামের বাটি থেকে মুড়ি খাচ্ছেন। মুড়ির সঙ্গে লঙ্কাও আছে। লঙ্কা খাচ্ছেন আর হুস হাস আওয়াজ করছেন। সামনে কাচের গ্লাসে লাল চা, তাতে মাঝে মাঝে চুমুক দিচ্ছেন, আর মাঝে মাঝে ঠ্যাং নাচাতে নাচাতে মুখে উ উ উ করে একটা আওয়াজ করছেন। ওটা মুদ্রা দোষ। ভূপেনবাবুর সামনে টেবিলের এপারে বসে থাকা লোকটির চোখে এই অন্ধকারেও রোদ চশমা, মাথায় বেড়ে ধরনের টুপি, ফলে মুখটা ছায়ায় ঢাকা। লোকটি জানিয়েছে তার চোখে খুবই খারাপ ধরনের কোনো অসুখ আছে, সামান্যতম আলো সহ্য হয় না। লোকটি দেখছে কষে দাঁতে লঙ্কা কামড়ানোর সময় ভূপেনবাবুর ওপরের পাটির সামনের দাঁতহীন অংশটা মাঝে মাঝে দেখা যাচ্ছে, যেন একটা অন্ধকূপের আয়তকার প্রবেশ মুখ। এই প্রায়ান্ধকার ঘরটার সঙ্গে খুবই মানানসই। লোকটি ভূপেনবাবুর সামনে একটি অদ্ভুত প্রস্তাব রেখেছে। ভূপেনবাবু প্রস্তাবটা শুনেছেন, কিন্তু কিছু বলেননি এখনো। কাজটা বড় কিছু নয়, কিন্তু নিঃসন্দেহে অভিনব। বোঝা যাচ্ছে টাকার জন্য লোকটা পিছপা হবে না। লোকটার প্রস্তাব জটিল কিছু নয়, দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু তার পেছনে যে উদ্দেশ্য আছে তা সম্ভবত এই ঘরটার মতোই অন্ধকার। আর কিছু না বুঝলেও ভূপেনবাবু এটুকু বুঝতে পারছেন, তাই কিছু বলার আগে সময় নিচ্ছেন। আগন্তুকেরও কোনো তাড়া নেই, সে নিশ্চল পাথরের মূর্তির মতো বসে আছে। আমার নাম পৃথ্বীজিৎ সেন। আমি নিতান্তই মফস্বলের ছেলে। কলকাতা শহর যেভাবে দিন দিন আড়ে দিঘে ফুলে ফেঁপে উঠছে, তাতে আজকাল শহরের আলো আমাদের জনপদে সহজেই গিয়ে পৌঁছয়। না হলে গ্রাম বললেও ভুল হতো না। তা যেমন হয় আর কি, উন্নয়নের নানা রকম আলো কলকাতার তুলনায় একটু দেরিতেই ওসব দিকে পৌঁছেছে। কাজেই গল্পের বই পড়ার অভ্যেসটা তৈরি হয়ে গেছিল। বড় হওয়ার সময় ক্লাস 6 পর্যন্ত কলকাতা দূরদর্শন ফার্স্ট চ্যানেল, সেকেন্ড চ্যানেলই ছিল সব কিছু। শুক্রবার শনিবারের রাতে আর শনি রবিবার দুপুরে হিন্দি সিনেমা, সঙ্গে রবিবার বিকেলে বাংলা সিনেমা চলতো ঘরে ঘরে। চিত্রমালা, চিত্রহারের মতো ছায়াছবির গানের অনুষ্ঠান, রেডিওয় অনুরোধের আসরও ফাঁকা যেত না। সঙ্গে ছিল গল্পের বই। পাড়ার লাইব্রেরিগুলোরও বেশ চালু অবস্থা ছিল। মোটামুটি বেস্ট সেলার পড়তে হলে হপ্তাখানেক লাইন দিতে হতো। ক্লাস 7 নাগাদ এলো কেবল চ্যানেল। মোবাইল এলো গ্র্যাজুয়েশনের আগে আগে, তাও সে মোবাইলে ঢালাও নেট কানেকশন ছিল না। তবে যত ঝকমকের টাইম পাসের উপকরণই বাজারে আসুক না কেন, পড়ার অভ্যাস, বই পড়ার অভ্যেস মজ্জায় ঠিকমতো বসলে ছাড়া মুশকিল। আমিও পারিনি। সে অভ্যেস আবার কালে দিনে লেখালেখি হয়ে মাথা চাড়া দিল। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হলাম
কলকাতার কলেজে। থাকার জায়গা হলো সীতারাম ঘোষ স্ট্রিটের একটা মেসে। জায়গাটা কলেজ স্ট্রিটের মোড় আর আর্মহা স্ট্রিটের মোড়ের মাঝামাঝি। দোতলার একটা ঘরে 3 জন ছাত্র থাকি। মেসমেটদের একজন আমারই ক্লাসে পড়ে, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 11-12 থেকেই মাথাচাড়া দিয়েছিল লেখালেখির অভ্যেস। যেমন হয়, প্রথমটা কবিতা দিয়ে শুরু, তারপর ছোট গল্প। তবে এখানে সে কথা কাউকে বলিনি। শহরে খাপ খুলে আওয়াজ খাই আর কি। তবু এসব কুড়কুড়ি থাকলে চেপে রাখা মুশকিল। চুপচাপ কলেজের বার্ষিক পত্রিকায় লেখা জমা দিলাম। ছাপা হলো। টুকটাক পিঠ চাপড়ানিও জুটল। তারপর একবার রক্তের স্বাদ পেয়ে গেলে যা হয়, টুকটাক লিখেই চললাম। বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে নন্দন চত্বরে যাতায়াত শুরু হলো। একাডেমিতে যোগাযোগ হলো কিছু লিটল ম্যাগের সঙ্গে। লেখালেখির জায়গা বাড়ল। সাহস করে নামী পত্রপত্রিকায় লেখা পাঠালাম। ওমা, অভাবিত হলেও একাধবার শিখে ছিঁড়ল। চেনা জানা মহলে লেখালেখি করার কথাটা ছড়ালো। কথা প্রসঙ্গেই একদিন মেসের আড্ডায় উঠে এলো গল্পকার ঔপন্যাসিক তথাগত চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। রবীন্দ্র ভারতীর গেস্ট লেকচারার, এখন উঠতি সাহিত্যিকদের মধ্যে উজ্জ্বল নাম। নামী পত্রপত্রিকায় নিয়মিত লেখা বেরোয়। তিনি নাকি ছাত্র জীবনে এই মেসে কিছুকাল ছিলেন। সেই সুবাদে এখনও মাঝে মাঝে পায়ের ধুলো দেন। শুনে খুবই আনন্দ হলো। এলে নিশ্চয়ই লেখালেখি নিয়ে আলোচনার সুযোগ পাব। ভুল ত্রুটি হচ্ছে কিনা বুঝতে পারব। উন্মুখ হয়ে রইলাম কবে আবার তিনি আসবেন। বেশি দেরি হলো না। সময়টা ছিল পুজোর পরপরই, নভেম্বর মাসের গোড়ার দিক। বইমেলার খুব বেশি দেরি নেই। শনিবার সন্ধ্যায় আমাদের পড়াশোনার চাপ না থাকলে বসে আড্ডা দিতাম। খবরের কাগজে স্তূপাকার তেল মাখা মুড়ি, সঙ্গে বেগুনি, আলুর চপ, লঙ্কা। নানা বিষয়ে ঘুরে ফিরে আড্ডা হতো। উড়ে যেত মুড়ির পাহাড়। সেদিনও এরকমই আড্ডা হচ্ছিল। হঠাৎই আমাদের এক সিনিয়র মেসমেট আমাদের ঘরের দরজায় উঁকি দিয়ে বলল, কাকে ধরে এনেছি বলতো? প্রথমে আন্দাজ করতে পারিনি। তারপর ঘরে ঢুকলেন তথাগত চট্টোপাধ্যায়। প্রথমে তো বিস্ময়ে কথাই বলতে পারিনি। ফর্সা, মাঝারি উচ্চতা, সদাহাস্যময়, পরিষ্কার করে কামানো মুখ, ঝকঝকে চোখ। গাঢ় ধূসর পাঞ্জাবি আর আলিগড়ি পাজামা পরে আছেন। কাঁধে লাল কালোর নকশা করা একটা শান্তিনিকেতনী ঝোলা ব্যাগ। এর কত ছবি দেখেছি ফেসবুকে। বইমেলায় অন্যান্য লেখকদের সঙ্গে নিজের সদ্য প্রকাশিত বই হাতে দাঁড়িয়ে আছেন। স্টলে হাসি মুখে অটোগ্রাফ দিচ্ছেন। তরুণী ভক্ত পরিবৃত হয়ে চেয়ারে বসে আছেন। আর এই দেখছি চোখের সামনে। নিজেকে সামলাতে পারলাম না। পাশে পড়ে থাকা একটা ছেঁড়া কাগজে মুড়ির তেল হাত মুছে প্রণামই করে ফেললাম। উনি হাত ধরে ফেলতে গিয়েছিলেন, পারলেন না। বললেন, প্রণাম কেন আবার? তোরা তো সব আমার ছোট ভাইয়ের মতো। বসলেন। মুড়ি তুলে খেতে খেতে আড্ডায় মজে গেলেন। অমায়িক মানুষ, সকলকেই তুই বলেন। প্রথম পরিচয় বলে কোনো আড়ষ্টতা নেই। কথায় কথায় উঠল আমার লেখালেখির প্রসঙ্গ। শুনে খুব তারিফ করলেন। বললেন, বাহ, খুব ভালো তো। ছোটরা লেখালেখিতে এগিয়ে না এলে হবে কি করে? কোথায় কি লেখা বেরোলো জানাস, পড়ব। লজ্জায় মাটিতে মিশে গিয়ে বললাম, আগে সে আপনার পড়ার মতো কিছু নয় দাদা। আমার নতুন লেখালেখি আপনাকে দিলে যদি একটু দেখে দেন ঠিকঠাক হচ্ছে কি না। বুঝতে পারি না তো ঠিক কেমন হচ্ছে। লেখা নিশ্চয়ই দেখতে পারি, কিন্তু যা মনে হবে স্পষ্টাস্পষ্টি মুখের উপর বলবো ভাই, খারাপ লাগলে চলবে না।
আমি তোর প্রশংসা করে ছেড়ে দিতেই পারি, তাতে তোর কিছু লাভ হবে না। বরং আমি ভালো মন্দ ধরিয়ে দিলে তোর আরও বেটার করার স্কোপ থাকবে। আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। তথাগত চট্টোপাধ্যায় ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, এর চেয়ে বড় প্রাপ্তি আমার কী বা হতে পারে। বললাম, তাই হবে দাদা। একটা লেখা আছে, কালই শেষ করলাম, একটু দেখবেন? উনি নিলেন। বললেন, পড়ে ফোন করে জানাবেন। ফোন নম্বর দেওয়া নেওয়া হলো। আমার পাণ্ডুলিপি ভরে নিলেন কাঁধের ঝোলায়। ওঠার সময় বলে গেলেন, শোন না পৃথ্বী, ত্রসরেণুর নাম শুনেছিস? বেশ ভালো করছে লিটল ম্যাগাজিনটা, বুঝলি? বইমেলা সংখ্যার জন্য নতুনদের গল্প জমা পড়ছে। ওরা আমাকে একটু ঝাড়াই বাছাই করে দেখে দিতে বলেছে। তোর যদি থাকে 1000-2 শব্দের মধ্যে কিছু দিতে পারিস, আমি ওদের দপ্তরে পাঠিয়ে দেব। আমি কোনো রকমে বললাম, যেটা দেখতে দিলাম দাদা, গল্পটার নাম ছেঁড়া ঘুড়ি। ওটা আন্দাজ 2000-2100 মতো শব্দ হবে। দেখুন না, ওটা যদি জমা দেওয়ার মতো হয়। ওকে, আমি দেখে নেব, নো চিন্তা। আজ চলি তাহলে, টাটা সবাই। কিছু কিছু লোক ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও ঘর থেকে সেই লোকটার আলো, হাসি, শব্দ, উপস্থিতি যেন ধরা থাকে। তথাগত তার ব্যক্তিত্বও যেন সেরকম। এমন একটা মানুষের সান্নিধ্য পাওয়া যেমন তেমন কথা নয়। আমার মতো এক মফস্বলী ছেলে কলকাতায় লেখালেখি করবে, সে কি অত সোজা নাকি? একটু বড় কারুর সঙ্গে যোগাযোগ করতে পারা তো ভাগ্যের কথা। মফস্বলী লাইব্রেরিতে কলকাতার সাহিত্য জগৎ নিয়ে যখন আলোচনা হতো, তখন শুনতাম সমস্ত বড় লেখকই শুরুতে কোনো না কোনো সময়ে সিনিয়রের স্কুলিং পেয়ে নিজেকে তৈরি করেছেন। কোনো একজন অগ্রজকে সামনে রেখে তার প্রভাব পুষ্ট হয়েছেন। তাদের মূল্যবান মতামত পেয়ে নিজেদের লেখা কাটাছেঁড়া করেছেন, তৈরি করেছেন পাঠকদের মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো গদ্যশৈলী। পৃথ্বীজিৎ সেনও না হয় তেমনই তথাগত তার স্কুলিংয়ে নিজেকে তৈরি করবে। সেদিন অনেক রাত অবধি ঘুম এলো না। যখন ঘুম এলো, তখন পূবের আকাশের অন্ধকার পাতলা হয়ে এসেছে। ছেঁড়া ছেঁড়া ঘুমে বারবার স্বপ্ন দেখলাম। তথাগত তা ফোন করেছেন। দরাজ গলায় উচ্ছ্বসিত হয়ে বলছেন, দারুণ লিখেছিস ভাই, ফাটিয়ে দিয়েছিস একেবারে। ঘুম ভেঙে দেখলাম টেবিল ঘড়িতে সকাল 9টা বেজে গেছে। বাংলা ভাষায় যারা লেখালেখি করার চেষ্টা করে, ভূমিতে লেখা ছাপা তাদের সবার কাছেই অ্যাসিড টেস্ট। বাংলার বুকে এমন ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা আর একটিও নেই। 80 বছরের ওপর বইটা বেরোচ্ছে। শুরুতে সাপ্তাহিক ছিল, পরে পাক্ষিক হয়েছে। গত 8 দশকের বাংলার দিকপাল কবি সাহিত্যিকরা সকলেই এখানে লিখেছেন। এখানে লেখা না বেরোলে যাতে ওঠা মুশকিল, একথা আমি জানতাম। আমারও স্বপ্ন ছিল ভূমিতে ছাপার অক্ষরে নিজের লেখা দেখার। ছাপা হয়েওছে 2 বছরে 2টি কবিতা। 3 বার পাঠিয়েছিলাম, প্রথমবার হয়নি, পরের 2 বার হয়েছে। এখনও সাহস করে ছোট গল্প পাঠায়নি, পাঠানোর ইচ্ছে আছে। একাডেমি চত্বরে বহু আড্ডা আছে, যেখানে লিটল ম্যাগের অনেক সাহিত্যকর্মী ভূমিকে ধর্তব্যের মধ্যেই রাখেন না। কথায় কথায় নস্যাৎ করেন। ভূমিতে কবিতা বেরিয়েছে বলে আমাকে কিছু তির্যক মন্তব্যও শুনতে হয়েছে। আমি কিছু বলি না, মাথা নিচু করে সব শুনি। আমার কোনো ছুঁতমার্ক নেই। ভালো লেখা মানে ভালো লেখা। প্রাতিষ্ঠানিক বা বাণিজ্যিক পত্রিকার লেখালেখি মানেই ট্র্যাশ। সারা পৃথিবীর সব ভালো লেখা ছাপা হয় শুধু লিটল ম্যাগাজিনে। শুধু অর্থকরী পেশিশক্তি নেই বলে তা মানুষের কাছে পৌঁছায় না, এমন মতবাদ আমার কাছে এক ধরনের গোঁড়ামি। আর যে কোনো গোঁড়ামিই আসলে অশিক্ষার লক্ষণ।
আমার মনে হয় খারাপ ভালো সব জায়গাতেই আছে। প্রতিষ্ঠান বিরোধিতা প্রতিষ্ঠানের ওপরেই আলো ফেলে। আমি বিশ্বাস করি কাগজে কলমে মন দিয়ে কাজ করতে গেলে গলাবাজি চলে না। তথাগত চট্টোপাধ্যায়ের কথা ধরা যাক না। উনি কবিতা লেখেননি ঠিকই, কিন্তু গল্প তো লেখেন। ভূমিতে ওর গল্পও বেরোয়। গত 2 বছর পুজো সংখ্যায় উপন্যাসও দেখেছি। উনি কি লিটল ম্যাগাজিনে লেখেন না? দিব্যি লেখেন। তবে অন্য পত্রপত্রিকায় উপন্যাস লেখেন না। আমি নেহাতি আদার ব্যাপারী। তথাগতদা আমাকে একটু শুধরে টুধরে দিলেই আমার চলে যাবে। তথাগতদার সংশোধন পাওয়ার জন্য আমাকে খুব বেশি অপেক্ষা করতে হলো না। পরের সপ্তাহেই এক সন্ধেয় তথাগতদা আমার মেসে এলেন। এসেই ভুরু কুঁচকে ঝোলা থেকে আমার লেখার ম্যানুস্ক্রিপ্টটা টেবিলের উপর ফেলে দিলেন। আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম প্রতিক্রিয়ার আশায়। উনি চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আমাকে বললেন, তোর গল্প ভালো না খারাপ সে কথায় পরে আসছি। আগে বল, তুই বিশ্ব সাহিত্যের কিছু পড়েছিস? আমি আমতা আমতা করে বললাম, কিছু মানে চার্লস ডিকেন্স, লিও টলস্টয়, মার্ক টোয়েন। চোখ খুঁচকে মাথা নেড়ে মুখে চিকচিক গোছের একটা আওয়াজ করে তথাগতদা বললেন, না 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 না, ওই ধর ওরহান পামুক, হারুকি মুরাকামি, হরহে লুই বোরহেস, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এদের লেখা পড়িসনি? আমি দুদিকে মাথা নাড়লাম। আমি এদের নাম শুনেছি, কিন্তু লেখা পড়া হয়নি। না না, প্লিজ পাঠক বন্ধুরা, আমার দিকে করুণার চোখে তাকাবেন না। মফস্বলের দিকেও নয়। আমাদের এদিকে অনেকেই এদের লেখা পড়েছেন। আমার এখনও পড়া হয়ে ওঠেনি, সে আমারই অক্ষমতা কিংবা দুর্ভাগ্য। কি করব বলুন? আমার তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহু আলোচিত লেখাগুলো বাদ দিলে অন্য লেখা তেমন করে পড়া হয়নি। পড়ে নেব, তেমন সময় পাই না তো, জোর করে সময় করে নিয়ে যতটা হয়। খুবই হতাশাব্যঞ্জক মাথা নাড়লেন তথাগতদা। ওদের বাদ দিয়ে তো হবে না রে। ওদের লেখা না পড়লে তোর ওয়ে অফ এক্সপ্রেশনটাই তৈরি হবে না। তোর লেখা পড়ে যেটা বুঝলাম, তুই এখনও গল্পটা ভালো করে চালতে শিখিসনি। প্রতিটি প্লট একটা করে আলাদা চলন দাবি করে। সেই ডিম্যান্ড বুঝে ট্রিট করতে হবে। এই গল্পটা আমি তোকে দারুণ হয়েছে বলে তাই এড়িয়ে যেতেই পারি, কিন্তু তাতে তোর ক্ষতি হয়ে যাবে। আমি বলে দিলে ত্রসরেনুর মতো লিটল ম্যাগাজিন গল্পটা ছেপেও দেবে, কিন্তু তোর নামে গল্পটা বেরোবে। ক্রেডিবিলিটি তো এন্টায়ারলি তোর। তোর গল্পে যদি ধাক্কা দেওয়ার মতো জোর না থাকে, তাহলে নতুন লেখক হিসাবে তুই জায়গাটা তৈরি করবি কী করে? ঝাঁকের কই হয়ে কোনো লাভ নেই বাবুসোনা। বেটার ইউ ডিসকার্ড দিস অ্যান্ড ট্রাই আ নিউ ওয়ান। তথাগতদার কথা শুনে কান মাথা ঝাঁঝা করে উঠল। পরক্ষণে নিজেকে শাসন করলাম। নিজেকে কি বড় লেখক ভেবে ফেলেছ পৃথ্বী? এটা তোমার শেখার বয়স। ধাক্কা খেতে খেতেই তো শিখবে। ছেনি হাতুড়ির আঘাতে যে পাথরের যন্ত্রণা হয়, সে কোনো দিন সুন্দর মূর্তি হয়ে উঠতে পারে না। তথাগতদা চা খেতে খেতে আরও অনেক কথাই বললেন। সব কথারই সারমর্ম হলো আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। বড় ম্যাগাজিনে দুটো লেখা ছাপা হলে অনেকে প্রশংসা করবে, কিন্তু সেসব শুনলে চলবে না। নিজেকে তৈরি করতে হবে। প্রস্তুতি পর্ব যার যত ভালো, সে তত দূরে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। অস্বীকার করব না, একটু দমে গেলাম। তবু হাল ছাড়লে তো চলবে না। একরকমভাবে নিজের মনকে তৈরি করেছিলাম। তথাগতদার কাছ থেকে বেশ কিছু বইয়ের নাম জেনে নিয়ে একটা টু রিড লিস্ট তৈরি করেছিলাম। এ মাসে হাতে টাকা পয়সা বেশি নেই। ডিসেম্বরের শুরুতে টিউশনির মাইনে পেলেই বইগুলো কিনে পড়া শুরু করে দিতে হবে। কলেজে শীতের ছুটিতে বই কটা পড়ে ফেলব, তারও একটা লিস্ট তৈরি করে ফেললাম। কিন্তু সেদিনই রাত্রিরে আমার সমস্ত হিসেব উল্টে দিলেন
অনির্বাণ মিত্র। মেসে আমার পাশের ঘরে এসে উঠেছেন। স্কুলে পড়ান, ইংরেজির শিক্ষক। কলকাতায় ফ্ল্যাট কিনেছেন। সেই ফ্ল্যাটে কিছু রেনোভেশন আছে, তাই মেসে থেকে কাজগুলো করানোর ইচ্ছে। কলেজ ইউনিভার্সিটি দিয়ে স্কুল সার্ভিসে চান্স পাওয়া পর্যন্ত মোট 6 বছর এই মেসেরই বোর্ডার ছিলেন। সেই সুবাদে কথাবার্তা বলে আরও মাস কয়েক থাকার ব্যবস্থা করেছেন। আলাপ হলো। লেখালেখি করি শুনে অনির্বাণদা খুব খুশি হলেন। টেবিলের উপর তথাগতদার ফেলে যাওয়া আমার ছেঁড়া ঘুড়ির গল্পের ম্যানুস্ক্রিপ্টটা পড়েই ছিল। নিয়ে উল্টে পাল্টে দেখে পড়তে শুরু করে দিলেন। মিনিট 15 মধ্যেই নীরবে গল্পটা পড়ে ফেললেন। তারপর আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, ভালো হয়েছে তো? গুড, লিখে যাও। আমি ম্লান হেসে বললাম, আপনি মন দিয়ে পড়েননি অনির্বাণদা, গল্পটা ঠিক হয়নি। হয়নি? ভুরু কুঁচকে বললেন অনির্বাণদা। মানে আরও বেটার কিছু ভেবেছ? তা বেশ তো, ভালোর কি কোনো শেষ আছে নাকি? আমি তখন তথাগতদা গল্পটা পড়ে কি কি বলেছেন সব অনির্বাণদাকে বললাম। অনির্বাণদা সব শুনে বললেন, বেশ, তথাগতকে গুরু ঠাকুর পাকড়েছ যখন, ওর কথায় গুরুত্ব দেবে বই কি। কিন্তু আমার একটাই প্রশ্ন, টু বি ভেরি স্পেসিফিক, এই গল্পটা কি কি কারণে খারাপ আর কি কি করলে গল্পটা আরও ভালো হয় সেটা তথাগত বলেছে তো? আমি মাথা চুলকই। না না, নির্দিষ্ট করে তেমন তো কিছু বলেননি তথাগতদা। আমাকে কিছু বলতে না দিয়ে ফের অনির্বাণদা বললেন, পৃথ্বীবাবু, আজ আমি তোমায় কিছু বলবো না, তোমার মাথা ঘেঁটে যাবে। শুধু বলবো, নিজের উপর ভরসা রাখো। মদাত্মা সর্বভূতাত্মা মদগুণস্য জ্যোতির্ময়। চোখ কান খোলা রাখো, নিজের খুঁটি ছেড়ো না। এই বলে চেয়ার ছেড়ে উঠে পড়লেন অনির্বাণদা। ঘর থেকে বেরোতে বেরোতে ফের ঘুরে দাঁড়িয়ে বললেন, মানুষকে ডমিনেট করা খুব সোজা, জানো তো? তুমি যাকে দমিয়ে রাখতে চাও, একবার প্রমাণ করে দাও যে সে কিচ্ছু জানে না, ব্যাস, বাকিটা আপনিই হয়ে যাবে। এটা আমার কথা নয়, অ্যাডলফ হিটলারের কথা। পৃথিবীতে কি লেখকের অভাব আছে? কেউই সব পড়েনি। যে যা পড়েনি তাকে সেগুলোর নাম শুনিয়ে দিয়ে বলো তার আসলে কিছুই পড়া হয়নি, সে এমনিতেই থমকে যাবে। তারপর একটু থেমে হেসে বললেন, গুরু ঠাকুর ধরলেই হলো, একটু বাজিয়ে নেবে না? আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। মনের ভেতর ঝড় উঠল। কে ঠিক বলছে, অনির্বাণদা না তথাগতদা? সত্যি একেবারে আক্ষরিক অর্থেই ঘেঁটে হয়ে গেলাম। মন ও মস্তিষ্কের তুমুল চাপানুতোর কেউ কারোর জায়গা ছাড়ল না। আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। তখন কি জানতাম দ্বিধা কাটিয়ে উঠতেও অনির্বাণদাই সাহায্য করবেন? দিন 10 পরের কথা। সেদিন কলেজে একটা ক্লাস টেস্ট ছিল। ভোর 5টা থেকে উঠে পড়াশুনো করেছিলাম, তাই বিকেলে 4টে নাগাদ কলেজ থেকে ফিরে ভাত খেতেই ঘুম এসে গিয়েছিল। শীতের আমেজ, নরম কাঁথা গায়ে বিকেলের ভাত ঘুম সহজে কি ভাঙতে চায়? ঘুম ভাঙল অনির্বাণদার ডাকে। তখন সন্ধে 7টা। শীতের সন্ধে ধীর পায়ে রাতের দিকে গড়াতে শুরু করেছে। অনির্বাণদার ঠেলায় বিছানার ওপর উঠে বসে চোখ রগড়াচ্ছি। আমার কোলের উপর একটা মোটা মতো লিটল ম্যাগাজিন ফেলে দিয়ে অনির্বাণদা বললেন, চ্যান সে শোনা হয় তো, জাগ যা। আমি অবাক হয়ে তাকাতেই চোখ নাচিয়ে অনির্বাণদা বললেন, আর কত ঘুমাবেন চন্দ্রবদন? ত্রসরেণুর প্রাক বইমেলা বিশেষ গল্প সংখ্যায় তোমার গল্প বেরিয়েছে যে। আমি চমকে উঠে সাত তাড়াতাড়ি সূচিপত্র খুলে আমার নাম খুঁজতে লাগলাম। না পেয়ে অবাক হয়ে অনির্বাণদার দিকে তাকাতেই অনির্বাণদা সূচিপত্রের এক জায়গায় আঙুল রাখলেন। সেই আঙুল অনুসরণ করে
আমার পেটের ভেতরটা মুহূর্তে কেমন খালি খালি লাগলো। সূচিপত্রে লেখা আছে ছোট গল্প ছেঁড়া ঘুড়ি, লেখক তথাগত চট্টোপাধ্যায়। দ্রুত পাতার নম্বর দেখে পাতায় পৌঁছলাম। ওই কয়েক সেকেন্ডেই মনকে বোঝালাম একই নামে দুটো গল্প তো হতেই পারে। পাতার নম্বর ধরে সঠিক পাতা খুলে শুরুর কয়েক লাইন, মাঝের কিছু আর শেষ লাইনগুলো ঝড়ের মতো পড়ে গিয়ে বুঝলাম এক্ষেত্রে একই নামের আলাদা গল্প নয়, এটা আমারই ছেঁড়া ঘুড়ি অন্যে বেমালুম নিজের নামে উড়িয়ে দিয়েছে। কি ডেসপারেট দেখো, থমথমে গলায় বললেন অনির্বাণদা। নামটাও বদলানোর প্রয়োজন মনে করেনি। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। এমন কীর্তিকলাপ তথাগত চট্টোপাধ্যায়ের আরও অনেক আছে। সার্কিটে কান পাতলে তুমিও শুনতে পাবে। ঘুঘু লোক, বুঝলে না? নিজের লেখাগুলো পাঠায় ভূমির মতো বড় পত্রিকায়, আর অন্য সব জায়গায় পাঠায় ঝাড়া জিনিস। তোমার মতো নতুনদের লেখা মুখের উপর কিচ্ছু হয়নি, ফেলে দাও, নতুন কিছু ট্রাই করো, এই ধরনের জ্ঞান দিয়ে তলে তলে ঝেড়ে দেয়। নেট থেকেও টোকে। যেসব লেখকদের লেখা ততটা পপুলার নয় তাদের লেখা থেকেও ঝাড়ে। কিন্তু ভূমিতে ঝাড়া জিনিস পাঠানোর সাহস নেই। ভূমিতে আমার স্কুলের এক বন্ধু চাকরি করে, শুদ্ধেন্দু দাস। ওর কাছে শুনেছি ভূমিতে প্রকাশিত কোনো লেখা যদি অন্যের লেখা থেকে টোকা প্রমাণ হয় তাহলে সেই লেখকের লেখা ওরা আর কোনোভাবেই নেয় না। তাই তথাগত সাবধানে থাকে। তবে দেখো ভাই, যে টোকে সে কম বেশি সব সময়ই টোকে, হয়তো প্রতিবার ধরা পড়ে না। তথাগত সাংঘাতিক ঘোরের লোক। আমার নিজের হাত নিজেই কামড়াতে ইচ্ছে করছিল। আমি মানুষ চিনতে এত ভুল করলাম। অনির্বাণদা আমার খাটের ধারটায় বসে খুব সহানুভূতির গলায় বললেন, আতলামি করে বহু নতুন ছেলের মাথা গুলিয়ে দিয়েছে তথাগত। বড় বড় লেখকের চারটে নাম করে এমন হাবভাব করে যেন বিরাট বোদ্ধা নিজে, কিন্তু নিজে ওসব পড়েছে কিনা সন্দেহ। সব শোনা কথা আউড়ে জালিয়াতি করে। হয়তো কিছু ভালো লেখা লিখেছে, না হলে ভূমিতে লেখা ছাপা হবে কি করে। কিন্তু নতুন কাউকে উঠতে দেয় না, এটাই ওর কায়দা। আর নতুনদের লেখা ঝেড়ে দেওয়া ওর চিরকালের স্বভাব। তার ওপর তুমি নিজে থেকে ওকে লেখা পড়তে দিয়েছ। সেদিন শোনার পর থেকেই আমি অ্যালার্ট ছিলাম। আমি নিজে লিখি না বটে, কিন্তু এ জগতে আমারও কিছু চেনা পরিচিতি আছে। অন্তত 10 জনের কথা আমার কানে এসেছে যাদের লেখা ও এইভাবে ঝেড়ে দিয়েছে। আমি কোনো কথা না বলে শূন্য দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে বসেছিলাম। একটু ঝুঁকে পড়ে আমার পিঠে হাত রাখেন অনির্বাণদা। কী গো ভাইটি, মন খারাপ করছো? করো না। ধরে নাও এটা একটা আই ওপেনার, আক্কেল সেলামি। চলতে গেলে পায়ে অমন কাদা নোংরা লেগেই থাকে। ভুলে যাও, আবার উঠে পড়ে লাগো, কিন্তু খবরদার অমন চোখ বন্ধ করে আর কাউকে বিশ্বাস করে ফেলো না। গেট আপ, বি স্টেডি। তখন আমার মনের ভেতর বহু ভাঙা গড়া চলছে। আমি জানি গ্রাম বা মফস্বল থেকে শহরে পড়তে বা চাকরি করতে আসা আমাদের শহুরে লোকজন খুব ভালোভাবে নেয় না। আমাদের শহুরে পালিশ নেই, অনেক রকম গেঁয়ো বদমাইশি আমাদের মজ্জাগত, আমাদের কথাবার্তায় গ্রাম্য টান, আমাদের গন্ডারের চামড়া বলে লোকাল ট্রেনে জার্নি করতে পারি। আমরা শহরে সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর জন্য আসি, এমন নানা কথা স্পষ্ট অস্পষ্ট, প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে আমাকে শুনতে হয় প্রতিদিন, প্রতিনিয়ত। যারা আমাদের নিয়ে এমন নাগুচু মন্তব্য করেন, আমাদের ছোট চোখে দেখেন, তারা আমার সঙ্গে আজ যা হলো তাকে কি বলবেন? অনেককে তো বলতে শুনেছি গ্রামের লোকের সঙ্গে নাকি শহরের লোক বদমাইশিতে পেরে উঠবে না, কারণ শহরের শিক্ষা দীক্ষা সভ্যতা তেমন নয়।
সবই মুখ বুজে সহ্য করি, আজকেরটাও করব? মনের ভেতর থেকে কে যেন বলে উঠল, কক্ষনো নয়। চোখ তুলে দেখলাম অনির্বাণদার মুখের দিকে, হেসে বললাম, আমি হয় এর বদলা নেব, না হয় লেখালেখি ছেড়ে দেব। ভুরু কুঁচকে অনির্বাণদা বললেন, কি দরকার, তোমার লেখালেখির কেরিয়ার শুরু সবে, কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবে ভাই? অনির্বাণদা জানেন না উনি নিজেই আমার হাতে অস্ত্র তুলে দিয়েছেন। আমার ভাবা হয়ে গেছে কি করতে হবে। অনির্বাণদাকে বললাম, চিন্তা করবেন না অনির্বাণদা, হাতে গ্লাভস পরে ছুঁচো মারব, তারপর হাতে পারফিউম স্প্রে করে নেব, সাপ মরবে কিন্তু লাঠি জানতেও পারবে না। অনির্বাণদা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি কাঁথা সরিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। মুখে চোখে জল দিতে হবে, চোখ থেকে ঘুমটা যেন যাচ্ছে না। 3 মাস পরের কথা। এক রবিবার সকালে অনির্বাণদা হুড়মুড় করে এসে ঢুকলেন। সেবার অনির্বাণদা 2-3 সপ্তাহ আমাদের মেসে ছিলেন, তারপর ওর ফ্ল্যাটের কাজকর্ম শেষ হয়ে চলে যান। মাঝে আর একদিনও আসেননি। কিন্তু একদিন যে আসবেন তা জানতাম, কবে আসবেন সেটাই শুধু জানা ছিল না। কিন্তু মনের ভাব প্রকাশ করলাম না, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে হাসলাম। বললাম, আসুন অনির্বাণদা, অনেক দিন পর এলেন, কেমন আছেন বলুন? আরে কেমন আছি সে কথা ছাড়ো, ওদিকে তো বিরাট কাণ্ড ঘটে গেছে, জানো নাকি? শুনেছ কিছু? অনির্বাণদা কিছুতেই উত্তেজনা চাপতে পারছেন না। না অনির্বাণদা, কোন খবরের কথা বলছেন? আমি তো কিছু শুনিনি। অবাক হওয়ার ভান করি। আরে ভূমি তথাগত চট্টোপাধ্যায় লেখা নেওয়া বন্ধ করে দিয়েছে। সে কি, এও কি সম্ভব? আমি যেন আকাশ থেকে পড়ি। আরে তবে আর বলছি কি পৃথ্বী, বলেছিলাম না আমার স্কুলের বন্ধু শুদ্ধেন্দু ভূমিতে চাকরি করে? সে নিজে বলেছে, পুরো একটা গোটা উপন্যাস টুকে দিয়ে ধরা পড়েছে বেটা। অনির্বাণদার চোখ গোল গোল করে বলল, যা, কী সব বলছেন আপনি? কোন উপন্যাস? আমি বিস্ময়ের শেষ সীমায় চলে যাই যেন। আর কোন উপন্যাস? গত বছর ভূমির পুজো সংখ্যায় তথাগতর যে উপন্যাসটা বেরিয়েছিল, ভাবের ঘরে চুরি নামে, সেই উপন্যাসটা একটা ইংরেজি উপন্যাস থেফট অফ ইমোশন থেকে লাইন বাই লাইন টোকা। লেখক একজন গুজরাটি ভদ্রলোক, নাম সুধাকর প্যাটেল। বইটা বেরিয়েছিল বছর 20 আগে, 2000 সালে। তোমাকে বলবো বলেই তো শুদ্ধেন্দুর কাছ থেকে সব ডিটেলস নিলাম। শুদ্ধেন্দু বারবার বলেছে এসব অফিসিয়াল ডিটেল যেন কোনোভাবে পাবলিক না হয়। নেহাত তোমাকে জানাবো বলেই এসব ইনফো নিয়েছি। দেখলে তো, ধর্মের কল বাতাসে নড়ে। আমি অনির্বাণদাকে থামাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত সব কিছু ভূমি পত্রিকা দপ্তর জানতে পারলো কি করে? আরে গল্ফ গ্রিনের এক ভদ্রলোক, রিটায়ার্ড সাব জজ, উনি সুধাকর পাটেলের বইটি অফিসে পাঠিয়ে পুজো সংখ্যার উপন্যাসটা সম্বন্ধে অভিযোগ এনেছেন। ভূমি কর্তৃপক্ষ উপন্যাসটা মিলিয়ে দেখে এবং পত্রপাঠ তথাগত চট্টোপাধ্যায়কে চিরতরে নিষিদ্ধ করেছে। তবে খবরটা তোমার ভালো লাগবে বলেই ছুটে আসা। তুমি কারোর সঙ্গে শেয়ার করো না প্লিজ। শুদ্ধেন্দুর কাছে আমার মুখ থাকবে না ভাই, আমার হাত ধরে বললেন অনির্বাণদা। খুব উদাস এবং নিরাসক্ত গলায় আমি বলি, এসব খবর কি আর কারোর সঙ্গে শেয়ার করার মতো অনির্বাণদা? আপনি নিশ্চিন্তে থাকুন। শুধু একটা কথাই ভাবছি, নেহাতি সমাপতন, তবু চোখে পড়ল। আদ্যক্ষরের একটা অদ্ভুত মিল আছে। চার্লস ডিকেন্স, আদ্যক্ষর সিডি, তার চরিত্র ডেভিড কপারফিল্ড, আদ্যক্ষর ডিসি। তেমনি আমি পৃথ্বীজিৎ সেন, আদ্যক্ষর পিএস। আবার যার লেখাটুকে তথাগত কেশ খেলো তার নাম সুধাকর প্যাটেল, আদ্যক্ষর এসপি। অদ্ভুত না? ছিটকে বিছানা থেকে উঠে দাঁড়ালো অনির্বাণদা, দু চোখে অবিশ্বাস। আমি কিছু বলি না, কারণ অনির্বাণদাকে আমার আর কিছু বলার নেই। আমি ওর দিকে
দুঃখী দুঃখী চোখে চেয়ে থাকি শুধু। শুরুর সেদিন মুড়ি চিবোনোর খচর মচর, লঙ্কা খাবার হুসহাস আর লাল চায়ে চুমুক আরও কিছুক্ষণ চালানোর পর ঠ্যাং নাচাতে নাচাতে ভূপেনবাবু বলেছিলেন, কোনো আইনি ঝামেলায় ফাঁসবো না তো মশাই? আমি বলেছিলাম, না, পিওডি মানে প্রিন্ট অন ডিম্যান্ড ফরম্যাটে 4-5 কপি বই ছাপবেন। এতে পুলিশি ঝামেলা আছেটা কি? টাকা নিয়ে বইকে আপনি প্রথমবার ছাপাচ্ছেন নাকি? আমার ওই কটা কপিই দরকার, 2টো নেব। 3টে আপনার কাছে থাকবে, কেউ চাইতে এলে বলবেন এ কটাই আছে, আর ছাপা নেই, বিক্রি হয়নি, তাই নতুন করে ছাপাও হয়নি। আর ফার্স্ট পাবলিশিং ডেটটা যেন কি বললেন? গাল চুলকে জিজ্ঞেস করলেন ভূপেনবাবু। আজ থেকে 20 বছর আগে। সব কথাই আগে বলা ভূপেনবাবু ভেরিফাই করছেন, ভালো করে বোঝার জন্য হয়তো। তা করুন, ধৈর্যের অভাব আমার নেই। এবার কাজের কথায় এলেন ভূপেনবাবু। এত কম স্কেলে কাজ করলে পোষায় না স্যার, পার বই 500 টাকা করে পড়ে যাবে। মানে 5টা বই 2500 টাকা, তাই তো? ঠান্ডা গলায় জিজ্ঞেস করি আমি। আগে হ্যাঁ স্যার, দরাদরি করবেন না, কাজটা তো ক্লিয়ার নয় খুব একটা। আমি হাত তুলে ভূপেনবাবুকে থামাই, বলি, আপনাকে পুরো 3 দেব, ক্যাশ। 2 আজই, বাকি 1 কাজ হওয়ার পরে। শুধু 2টো কথা, কেউ লেখক সম্বন্ধে খোঁজ নিতে এলে বলবেন লেখক মারা গেছেন। লেখকের ডিটেলসও নেই। আপনার পাবলিশিং হাউসে একবার শর্ট সার্কিট হয়ে আগুন লেগে কিছু ফাইল পুড়ে যায়, তার মধ্যে এই লেখকেরও ঠিকানা আর ফোন নম্বর ছিল। গত 20 বছরে লেখকের পক্ষ থেকে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেনি, মনে থাকবে তো? ভূপেনবাবুর দৃষ্টি এখন খুবই বিকলিত। তিনি বললেন, মনে থাকবে না কেন স্যার, এ তো সামান্য কথা। একটা খাম বের করে টেবিলের ওপর রাখি, ওতে 2000 টাকার একটা নোট আছে। মুড়ির হাত মাথায় মুছে তড়িঘড়ি খামটা তুলে নেন ভূপেনবাবু। 2000 টাকার নোটটা বের করে উঁচু করে ধরে বাল্বের আলোর সামনে পরীক্ষা করেন। ভূপেনবাবুর মুখের হাসি ফোটে, অন্ধকূপের আয়তকার মুখ ফের খোলে। বলেন, সামনের হপ্তায় এই দিনে আসুন স্যার, ডেলিভারি পেয়ে যাবেন। আমি চেয়ার ছেড়ে উঠে পড়ি, দরজার দিকে ঘুরি। পেছন থেকে ভূপেনবাবু বললেন, স্যারের নামটা তো জানা হলো না। আমি ফিরে দাঁড়িয়ে বলি, ম্যানাস্ক্রিপ্টেই আছে, সুধাকর প্যাটেল। ভূপেনবাবুর মুখটা কেমন তোম্বা মতো হয়ে গেল। বিশ্বাস করলেন না বোধ হয়, তবে তাতে আমার কিচ্ছু যায় না আসে না। পৃথ্বীজিৎ সেন নামটা ভূপেনবাবুকে বলার কোনো মানেই হয় না। টানা 2 মাস ধরে পড়াশোনার ফাঁকে ফাঁকে ভূমি পত্রিকার গত বছরের পুজো সংখ্যায় প্রকাশিত তথাগত চট্টোপাধ্যায়ের লেখা ভাবের ঘরে চুরি উপন্যাসটা ইংরেজিতে অনুবাদ করেছিলাম। হাত খরচ আর টিউশনের টাকা বাঁচিয়ে 2 মাস ধরে জমানো টাকার সঙ্গে ব্যাংকে যা ছিল সব মিলিয়ে 5,000 টাকা আর অনুবাদ করা উপন্যাসের পাণ্ডুলিপি, এই ছিল আমার প্রতিশোধের পুঁজি। কলেজ স্ট্রিটের আনাচ কানাচ ঘুরে ভূপেনবাবুর প্রাগৈতিহাসিক ছাপাখানাটা খুব মনে ধরেছিল। আলগা খোঁজ খবর নিয়ে একদিন ঢুকে পড়ি। জমানো টাকা অবশ্য সবটা লাগেনি। তারপর যথাসময়ে ছাপা বই প্যাক করে গল্ফ গ্রিনের এক কাল্পনিক রিটায়ার্ড সাবজজের নাম ঠিকানা লিখে ভূমি পত্রিকা অফিসের ঠিকানায় রেজিস্টার পোস্টে পাঠিয়ে দিই, সঙ্গে অভিযোগের চিঠি। কখনো কখনো পরের যাত্রাভঙ্গ এতই দরকারি হয়ে পড়ে যে নিজের নাকের যন্ত্রণা টেরই পাওয়া যায় না। অনির্বাণদা বলেছিলেন, ভূমিতে প্রকাশিত কোনো লেখা যদি অন্যের লেখা থেকে টোকা প্রমাণ হয়, তাহলে সেই লেখকের লেখা ওরা আর কোনোভাবেই নেয় না। মানে পত্রিকা থেকে সেই লেখকের উপর নিষেধাজ্ঞা জারি হয়। কথাগুলো আমার মাথায় গেঁথে গিয়েছিল। এই চান্সটা নেওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। ধর্মের কল
বাতাসেই নড়েছে। আমি নিমিত্ত মাত্র।